দিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং অনলাইনে সংযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং আরো সংযুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনে প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সকলে জানি গত 23শে জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম জন্মদিন, অর্থাৎ ৭২ বছরের তার গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের যে বার্ষিকী পূর্ণ করেছে, সেই ৭৩ বছর জন্মদিনের আজকে আমরা এই আলোচনাটাই আনতে চাই। আমি প্রথমেই দর্শকদের সামনে আবারও একটু উপস্থাপন করতে চাই 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের বেশ কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে ঠিক সেই 23শে জুন, যে 23শে জুন পলাশীর আন্দোলনে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। মনে হয় যে সেই সূর্যকে আবার উদিত করবার জন্য আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের অভ্যুত্থানটা অস্তমিত সূর্য থেকে উদিত করা স্বাধীনতা, এটা কিন্তু আওয়ামী লীগেরই অবদান। আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সবই কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। কিন্তু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যেহেতু আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন, মানুষ অধিকার হারা মানুষের সেই বঞ্চনা, শোষণ তারা দেখেছে, মানুষের কষ্ট, দুঃখ, যাতনা তারা উপলব্ধি করেছে। দারিদ্র্যের কষ্টঘাতে জর্জরিত একটি জাতি, যাদের একবেলা খাদ্য জুটত না, তাদের থাকার জায়গা নাই, রোগের চিকিৎসা নাই, যাদের কোনো আশা ভরসা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নেই, সেই শোষিত বঞ্চিত জাতির এই কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি এবং আওয়ামী লীগের সংগ্রাম এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে যখনই করেছে, এই বঞ্চিত মানুষেরই ভাগ্য পরিবর্তন করেছে। যে কোনো দুর্যোগ, সেটা আমরা সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, আওয়ামী লীগ সবার আগে ছুটে যায় মানুষের কাছে। আওয়ামী লীগ ত্রাণ দেয়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করে। কাজে আওয়ামী লীগের ইতিহাসের সাথে তো এদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত, এদেশের সাংস্কৃতিক মুক্তির কথা জড়িত, এদেশের সামাজিক নিরাপত্তার কথা এবং সামাজিকভাবে যতটুকু অর্জন, অর্থনৈতিকভাবে যত অর্জন, সব কিছুর পিছনেই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন। আজকে করোনা ভাইরাস এসে আমাদের কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, কথা সত্য, তবে অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত আমরা অতিক্রম করেছি। আমি সবাইকে অনুরোধ করব, টিকা নেওয়া সত্ত্বেও সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই এই ব্যাপারে একটু সচেতন থাকেন। কারণ আবার যে দ্বিতীয় ধাক্কাটা, এটা খুব খারাপভাবে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, ইনশাআল্লাহ আমরা তা পারবো। খালি আমাদের দেশের জনগণকে সচেতন থাকতে হবে। আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। একটু ঘরে থাকা, মাস্ক পরা, হাত ধোয়া এবং সচেতন থাকা, এই বিষয়টা সকলকে একটু মেনে চললে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। আমরা ইতিমধ্যে ৬ লক্ষ কোটি টাকার আমরা বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। এই করোনা ভাইরাসের সময়ও আমাদের বাজেট আমরা কমাইনি, আমরা বৃদ্ধি করেছি। আমরা উন্নয়ন পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, কারণ আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে প্রথমে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন, বাঙালি জাতির ইতিহাসের সঙ্গে বাঙালি জাতির সমৃদ্ধির অগ্রযাত্রার ইতিহাস জড়িত। আপনার লেখা থেকেই আমি দুটো লাইন
উৎকলন করছি এ পর্যায়ে। এক দীর্ঘ সময়ের চড়া উতরাই পেরিয়ে আওয়ামী লীগ আজও টিকে আছে। দলটি তার আবর্তন বিবর্তনে নেতৃত্বের বিচারে পিতা কন্যার কাছে ঋণী। এরাই দল ও দেশকে পথ দেখিয়েছেন। কাজেই দেশ ও জনগণের জন্য দলটির ইতিহাস স্বীকৃত যে অবদান, তা তো নেতৃত্বের কারণেই। সুতরাং আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা একাকার। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে, দুটো ধন্যবাদ। প্রথমত, আপনি প্রশ্ন করে উস্কে দিলেন আমাকে কথা বলবার জন্য। দ্বিতীয়ত, আমার একটি সামান্য লেখা থেকে আপনি উদ্ধৃতি দিলেন। আসলে আমার কাছে যেটি মনে হয় যে এই বাংলাদেশের জন্ম, তার সঙ্গে জড়িয়ে আছে একটি মানুষের আজীবন লালিত স্বপ্ন। আজীবন বলতে আমি অসমাপ্ত জীবনই বলবো, যে মাত্র 55 বছর 4 মাস 29 দিনে তার জীবন। একটি ঘটনার কথা উল্লেখ করি। 47-এ তখন পাকিস্তান হয়ে গেছে 14ই আগস্টের পর। বঙ্গবন্ধুকে পাততাড়ি গুটাতে হবে কলকাতা থেকে ঢাকার জন্যে। তার কদিন আগে ভবানীপুর পার্কে সিরাজউদ্দৌলা হোস্টেলে তিনি পূর্ব বাংলার কিছু প্রগতি মনস্ক তরুণকে ডাকলেন কথা বলবার জন্যে। তো সেখানে তার আঞ্চলিক উচ্চারণে তিনি বললেন, মেয়ারা ঢাকায় যাইবেন না, ওই মাওলাদের সঙ্গে বেশি দিন থাকা যাইবে না, এখন থেকেই কাম শুরু করতে হইব, প্রস্তুতি এখনই নিতে হইব। এই যে 47-এই বঙ্গবন্ধু পূর্ব বাংলার বাঙালির মুক্তির কথা ভাবলেন, এটি এমন করে কিন্তু তখন কেউ ভাবেনি। পাকিস্তান নামের একটা মোহ ছিল অনেকের মধ্যেই, আর সেই মহাবিষ্ট হয়েই তারা পাকিস্তানের মধ্য দিয়েই অনেক কিছু স্বপ্ন দেখবার চেষ্টা করেছেন। কিন্তু এই মানুষটি সবচেয়ে আগে মোহভঙ্গের শিকার হলেন, বলে দিলেন বাঙালি, পূর্ব বাংলার বাঙালির মুক্তির সংগ্রাম শুরু করতে হবে ঢাকায় গিয়ে। আর একটু বলে নেই যে তিনি প্রথমত চেয়েছিলেন সব বাঙালির এক রাষ্ট্র। তার কারণ হচ্ছে, প্রথমত পাকিস্তান চাইলেন বাঙালির মুক্তি হবে, সেই স্বপ্ন ভেঙে গেল। তারপরে তিনি চাইলেন যে সব বাঙালির অন্তত একটি রাষ্ট্র হোক, কারণ 1974 অন্নদা শঙ্কর রায়কে বলেছিলেন সব বাঙালি যদি একত্র থাকতো তাহলে তারা কি না করতে পারত। আবেগের বশে ইংরেজি বলে বসলেন, দে কুড কনকার দ্য ওয়ার্ল্ড। আসলেই তাই। ভূ রাজনৈতিক বিশ্লেষণ থেকে যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে সব বাঙালির এক রাষ্ট্র হলে এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে শুধুমাত্র একটু বড় এবং শক্তিশালী সম্পদশালী রাষ্ট্র হতো না, এর সম্ভাবনাও ছিল অপরিমেয়। তো সেটা যখন হলো না, সেটাও বুদবুদের মতো মিলিয়ে গেল। 27 এপ্রিল 1947 অখণ্ড বাংলার, যুক্ত বাংলার প্রস্তাব এসেছিল, কিন্তু বুদবুদের মতো মিলে গেল। তখন তিনি ঠিক করলেন যে এবার তার কাজ হবে পূর্ব বাংলার বাঙালির মুক্তি। তো যখন আওয়ামী লীগ হলো, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু জেলখানায়, কিন্তু মৌলানা ভাসানী প্রথম সভাপতি, সর্বসম্মতিক্রমে তার ইচ্ছা অনুযায়ী তিনি যুগ্ম সম্পাদক হলেন। এই যে আওয়ামী লীগ তাকে একটা দায়িত্ব দিল, এই দায়িত্ব কিন্তু তার সংগ্রামের সমান্তরালে চলে গেল। তো সেই জন্য আমি সবসময় বলি যে 23শে জুন 1949 যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হচ্ছে, সেই জন্মক্ষণটি একটি মাহেন্দ্রক্ষণ। ওই জন্মক্ষণের মধ্যেই বীজ রোপিত ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের।
তো এই মানুষটি আওয়ামী লীগকে ব্যবহার করলেন তার মুক্তির সংগ্রামের লক্ষ্যটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে বাঙালির মুক্তির সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগ। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে ফিরে আসবো। জনাব সাইফুল আলম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যে কথাটি বলেছেন এটা খুবই স্পষ্ট, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 55 বছর 4 মাস 29 দিনের তার জীবনে 36 বছর ছিল তার রাজনৈতিক জীবন। যদি অসমাপ্ত আত্মজীবনীর হিসাব করে আমরা দেখি, 19 বছর বয়স থেকে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু, এবং তার রাজনৈতিক জীবন ছিল 13,140 দিন, এবং এই রাজনৈতিক জীবনের 40% তিনি জেলে কাটিয়েছেন, এবং 48% সময় তিনি তার সংগঠনে ব্যয় করেছেন, আর 12% তিনি তার নিজেকে দিতে পেরেছেন, তার পরিবারকে দিতে পেরেছেন। এই যে রাজনৈতিক মরুভূমিতে মরুদ্যান সৃষ্টি করার যে ইতিহাস, সেই ইতিহাস তো আমরা সব জানি। এবং 1947 সালের 15ই আগস্টের পর মাত্র 22 দিনের মাথায় তিনি গণতান্ত্রিক যুবলীগ গঠন করলেন, 6 এবং 7 সেপ্টেম্বর যেটা হলো। এবং অসমাপ্ত আত্মজীবনীর থেকে আমরা পাই বঙ্গবন্ধু বলছেন যে কমনাল হারমোনি তৈরি করবার জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন অংশের লোক নিয়ে এটা গঠিত হইল, এবং সেটার দায়িত্ব ছিল দাঙ্গা হাঙ্গামা বন্ধ করা, হিন্দুদের দেশ ত্যাগ যাতে না করে তার জন্য উদ্যোগ গ্রহণ করা। আর তার 138 দিনের মাথায় তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের তিনি প্রতিষ্ঠা করলেন। এই যে তার যে এগিয়ে যাওয়া, আমি একটু বাড়িয়ে বলে ফেললাম, জনাব সাইফুল আলম আপনি যদি এখান থেকে শুরু করেন, এই যে 72 বছরের আওয়ামী লীগের পথ চলা, এ তো সংগ্রাম, ঐতিহ্য এবং গৌরবের পথ চলা। অবশ্যই আপনি যে সূচনা দিয়েছেন কিংবা এরপর শ্রদ্ধেয় সৈয়দ আনোয়ার হোসেন যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এই কারণে যে তার জন্ম শতবার্ষিকীর এই সময় আমরা আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী অতিক্রম করে এই রাজনৈতিক দলটি 73-এ পা দিয়েছে এমন এক সময়, এবং সেই বিষয়ে আজকের এই আলোচনার অবতারণা। এই কথা সত্য যে আওয়ামী লীগের ইতিহাস স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, একসঙ্গে যায়, আলাদা করার কোনো সুযোগ নেই। বাঙালি জাতিসত্তার এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে। যে কথাগুলো এখানে এসছে 47-এ বঙ্গবন্ধু যা করেছেন, কিংবা 47-এ যুবলীগ ছাত্রলীগ যা করেছেন, পুরোটাই কিন্তু বাঙালির সংস্কৃতিকে, বাঙালিত্বকে এবং বাঙালি জাতীয়তাবাদকে জাগ্রত করার সুস্পষ্ট অভিপ্রায় এবং সুনির্দিষ্টভাবেই তিনি সেই লক্ষ্যে অগ্রসর হয়েছেন। কারণ পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কিংবা তার আগে থেকে তিনি বুঝতে পারছিলেন যে এই জাতিকে জাগাতে হলে একমাত্র সাংস্কৃতিক ভাবে প্রথমে আন্দোলিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, জাগ্রত করতে হবে। যে কারণে দেখেন আপনি পাকিস্তান স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে 48 তিনি এই কারাবরণ করেছেন, এবং সেটি ভাষা আন্দোলন, ভাষা দিয়ে শুরু করেছেন। তিনি মনে করেছেন যে সংস্কৃতির জায়গাটা আমাদের প্রথমত আঘাত করতে হবে, আমাদের প্রথমত বাঙালি হতে হবে, বাঙালিত্বের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, এবং বাংলা ভাষা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। এই জায়গাটায় তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এবং তারপর আমরা দেখি যে আওয়ামী লীগ হলো যুবলীগ থেকে ছাত্রলীগ, ছাত্রলীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, এবং 54-তে গিয়ে আমরা দেখলাম যুক্ত ফ্রন্টের একটা বড় ধরনের প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তিনি পুনরায় করেছেন কিন্তু একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে। এবং দেখেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কথা আপনি বললেন, কোন পরিসংখ্যান দিয়ে কিন্তু এটির বিবেচ্য নয় আমি বলে মনে করি। কারণ এই একটি মানুষ যিনি সংগঠন গড়ে তোলার জন্য, বাঙালির মুক্তির জন্য তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। এরকম একটি উদাহরণ গত 50 বছরে দেখান, আমরা কিন্তু দেখি না।
এবং তিনি যে রাজনৈতিক দলটি গঠন প্রক্রিয়ার মধ্যে ছিলেন, গঠন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেটি কিন্তু বিশ্বাস থেকে দিয়েছেন। অবিরাম তিনি সেই আন্দোলনের সজাগ ছিলেন, কারাবরণ করেছেন, বারবার কারাবরণ করেছেন, আবার কারাগার থেকে বেরিয়ে এসেছেন, আবার যাচ্ছেন। আপনি দেখেন 54, তারপরে দেখেন 62, 66-তে তিনি 6 দফা দিলেন পাকিস্তান রাষ্ট্রের মধ্যে। সেই 6 দফা কি ছিল? শুধুমাত্র একটি সাহিত্য শাসনের কথা আমরা বলি বটে, কিন্তু সেই 6 দফা স্বাধীনতার একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা মনে করি বীজ রোপণ করে দিয়েছিলেন, এবং সেটি আসলে আমাদের মূল স্বাধীনতার চালিকা শক্তি আমি মনে করি। 6 দফা সেটি তো সেই সময় পাকিস্তানে উত্থাপন করতে দেওয়া হয়নি। তিনি বাংলাদেশে ফিরে এসছেন, ঢাকায় ফিরে এসছেন, তারপর তিনি কতগুলো জনসভা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে করেছেন, বারবার জনসভা করে কারাবরণ করেছেন, আবার মুক্তি পেয়েছেন, আবার জনসভা করেছেন। সারা বাংলাদেশের মানুষকে তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, এই দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয়, যে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াসটা গ্রহণ করেছেন। এই সব কিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, অস্বীকার করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি খুব স্পষ্ট করে বলেছেন, এই গত 72 বছরের ইতিহাসে বাঙালি জাতির যা কিছু অর্জন করেছে সেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় গিয়েছে তখনই সেটা সম্ভব হয়েছে। এবং সরকার পরিচালনার দায়িত্বে থাকুক সেটাও যেমন গুরুত্বপূর্ণ, বিরোধী দলের থেকেও কিন্তু আওয়ামী লীগ বাঙালি জাতির সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য নেতৃত্ব দিয়েছে, এটা খুব স্পষ্ট। একটা সে ব্যাপারে আপনি দেখেন যে 72 বছর আওয়ামী লীগ ক্ষমতায় কত বছর? এবার একটানা 12 বছর, এর আগে বঙ্গবন্ধু 3.5 বছর, মাঝখানে 96 থেকে 2000 মাত্র 5 বছর, সবকিছু মিলে 22 বছর। 72 বছরে কিন্তু 22 বছর, 50 বছরই তো অন্য রাজনৈতিক দল এদের শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আওয়ামী লীগের পথ চলা কি একেবারে আপনার মসৃণ ছিল? অনেক চড়াই উতরাই গেছে। যে কথাটি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ হীরের টুকরো, কেটে গেলে আরো মসৃণ হয়, আরো উজ্জ্বল হয়, এ কথা সত্য। আওয়ামী লীগের উপর বারবার বাধা এসেছে, আওয়ামী লীগের নেতাদের উপর বারবার বাধা এসেছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তারপরে আওয়ামী লীগ থেকে নেতৃবৃন্দকে ছুটিয়ে নেওয়া হয়েছে, আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, সবই হয়েছে। কিন্তু তারপরও যেহেতু আওয়ামী লীগ দেশের গণমানুষের সংগঠন, সাধারণ মানুষের সংগঠন, একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসছে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার থেকেছে, এবং লক্ষ্য করবেন যে জনগণ যা ভেবেছেন সেটি কিন্তু সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারণ করেছেন। বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনগণ যে ভাবনাটা ভাবেন সেই ভাবনাটাই আত্মস্থ করেন, এবং সেটি কিন্তু আপনার প্রতিফলিত হয় তাদের কর্মের মধ্যে, তাদের কাজের মধ্যে। বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন, যেটি বঙ্গবন্ধু বলেছেন যে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি শুরু করবেন, স্বাধীনতা তো হয়েছে। সেই জায়গাটায় আজকে দেখেন সেই পথেই কিন্তু আওয়ামী লীগ চলছে। আওয়ামী লীগ যতদিন বঙ্গবন্ধুর স্বপ্নের পথে চলবে, বঙ্গবন্ধু নির্দেশিত পথে চলবে, তিনি যে পথে চলার চেষ্টা করেছেন, তার জীবন যে দর্শন, সেই দর্শন যতদিন আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করে আত্মস্থ করবে এবং সেই পথে চলবে, ততদিন আমার মনে হয় আওয়ামী লীগের কোনো মানে যেটি আমরা বলি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে 72 বছর পরে আরো বেশি শক্তিশালী, আরো বেশি উজ্জ্বল। জনাব সাইফুল আলম, আপনার কাছে আবার ফিরে আসবো। অধ্যাপক আব্দুল মান্নান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। 23শে জুন দৈনিক কালের কণ্ঠে আপনার একটি লেখা বেরিয়েছে, মানুষের আস্থায় 72 বছর, এবং মানুষের এই আস্থা অর্জন কিভাবে করেছে। 47 পূর্ববর্তী সময়ে যে কটি রাজনৈতিক দল গড়ে উঠেছিল, ভারতীয় কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, সর্বভারতীয় মুসলিম লীগ, অনেক বিস্তৃত বর্ণনা আপনি দিয়েছেন। আপনি যদি দেখেন পৃথিবীতে যদি রাজনৈতিক দলের ইতিহাস আমরা পর্যালোচনা করি, জার্মানির সমাজতান্ত্রিক দল রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের, তার 1854 সালে জন্ম, এবং লেবার পার্টি যুক্তরাজ্যের, যেটা 1900 সালে জন্ম হয়েছিল শ্রমজীবী মানুষের কথা বলবার জন্য, লড়াই করবার জন্য। সোশ্যালিস্ট পার্টি ফ্রান্সের, সেটা 1905 সালে জন্ম হয়েছিল। আর ভারতের কংগ্রেস মূলত 1880 সালে তার চিন্তা ভাবনা হলেও 1885 সালে যাত্রা শুরু করে।
কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এর চেয়েও আরো ভিন্নতর, আরো বেশি সংগ্রামের, আরো বেশি লড়াইয়ের। সেই জায়গাটাই আপনি আপনার লেখায় উল্লেখ করেছেন, মানুষের আস্থায় ৭২ বছর। অধ্যাপক আব্দুল মান্নান। জি ধন্যবাদ। আপনি আজকের এই দিনে বিশেষ করে আমরা যখন আওয়ামী লীগের ৭৩ বছরে পা দিলাম, আওয়ামী লীগ দিল, এই ৭৩ বছরে যারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করেছেন, যারা আওয়ামী লীগ গঠন করেছেন, তাদেরকে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপনি যেই সব রাজনৈতিক দলের কথা বলেছেন, তার থেকে এই উপমহাদেশের কথায় আমরা যদি ফিরে আসি, আওয়ামী লীগের সাথে ওই দলগুলোর একটা ভিন্নতা আছে, মেজর দলগুলো। যেমন আপনি যে ভারতীয় কংগ্রেসের কথা বলেছেন, কংগ্রেস কিন্তু সৃষ্টি করেছিল ইংরেজরা, যে সম্ভবত তার নাম অক্টেভিয়াস হিউম, তিনি একজন ইংরেজ এবং তিনি কংগ্রেস সৃষ্টি করেছিলেন এই উদ্দেশ্যেই যে ভারতীয়দের সাথে ইংরেজ শাসকের একটা সুসম্পর্ক স্থাপিত করবেন এই কংগ্রেসের মাধ্যমে। এটাই ছিল কংগ্রেসের জন্মের ইতিহাস। আবার অল ইন্ডিয়া মুসলিম লীগ সৃষ্টি হয়েছিল ঢাকায়, ঢাকায় বসে মুসলিম এলিট শ্রেণীর উচ্চ বর্ণের বা উচ্চ মার্গের শ্রেণীর কি বলে যে স্বার্থ রক্ষার জন্য। তাদের সাথে শুরুতে জনগণের কোনো সম্পর্ক ছিল না, মুসলিম লীগের সাথে তো কখনোই ছিল না। কিন্তু আপনি তার সাথে যদি আওয়ামী লীগের তুলনা করতে যান, কোন অবস্থাতে আপনি তুলনা করতে পারবেন না। আওয়ামী লীগ জন্ম থেকেই জনগণের কথা বলার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার বক্তৃতায় বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে, আপনি মুসলিম লীগ বলেন আর কংগ্রেস বলেন, নেতৃত্বের কথা যখন আসবে, আপনি এই দুটো দলের মধ্যে নেতা পাবেন অনেক, নেত্রী পাবেন অনেক, কিন্তু স্টেটসম্যান পাবেন না। স্টেটসম্যান ছিলেন বঙ্গবন্ধু। স্টেটসম্যানের সংজ্ঞা কি? যার দূরদৃষ্টি আছে, যিনি দূরে দেখতে পান, আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে দেখতে পান, সেরকম একজন ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু, যিনি একজন স্টেটসম্যান ছিলেন। ওই যে আনোয়ার স্যার বলেছেন যে স্বাধীনতা মানে দেশ ভাগ, আমি দেশ ভাগটা বলতে একটু আমার দ্বিধা হয়। দেশ কোনো ভারতবর্ষ ভাগ হয়নি, ভাগ হয়েছে বঙ্গ, ভাগ হয়েছে পাঞ্জাব। ভারতবর্ষের আর কোনো অংশ কিন্তু ঠিক ভাগ হয় নাই, বঙ্গ এবং পাঞ্জাবটা ভাগ হয়েছে। স্যার যেটা বলেছেন যে পাকিস্তান হলো, ওই পাকিস্তানি যারা আসছে যে ওই মাওলাদের সাথে বেশিদিন থাকা যাবে না, এটি একেবারে সুরের কথা। মানে উনি দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন যে পাকিস্তান, নতুন রাষ্ট্রে বাঙালিদের কি অবস্থা হবে। তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন বাঙালিদের অবস্থা হবে নতুন বোতলে পুরনো মদের বলে একটা কথা আছে, ওই একই কথা। পাঞ্জাবি শোষক গোষ্ঠী, পাকিস্তানি শোষক গোষ্ঠী, মারোয়ারি শোষক গোষ্ঠী, হিন্দু জমিদার শোষক গোষ্ঠী চলে যাবে। সেখানে পাকিস্তান থেকে ওই জায়গিরদার, ওই জমিদার, ওই যোদ্ধার, তারা এসে পুঁজিপতি, তারা এসে এখানে বাঙালিদের শোষণ করবে। সুতরাং বাঙালিদের কোনো অবস্থার পরিবর্তন হবে না। তারা একটা রাষ্ট্রের পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গের বা পাকিস্তানের নাগরিক হবে, কিন্তু তাদের আর্থিক বা সামাজিক কোনো উন্নতি হবে না, সাংস্কৃতিক কোনো উন্নতি হবে না। সেটি তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন 47-এর আগেই বা 47-এর পরপরই। আবার বুঝতে পেরেছিলেন ওই জিন্না যখন ঢাকায় এসে 48 সনে ওই ঘোষণা দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আপনারা অনেকে, আমাদের দর্শক শ্রোতারা অনেকে জানেন না, জিন্না কিন্তু উর্দু জানতেন না। যেটা ভালো ইংরেজি জানতেন, আর তার মাতৃভাষা ছিল গুজরাটি, তিনি কিন্তু উর্দু জানতেন না। তিনি ঢাকার বর্তমান সরোয়ার্দী উদ্যান তৎকালীন রমনা রেসকোর্সে যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেটি ইংরেজিতেই ছিল। আবার কার্জন হলে তার জন্য ব্যবস্থা করার যে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান, সেই বক্তৃতাটা তিনি অনেক হট্টগোলের মধ্যে ইংরেজিতে দিয়ে শেষ করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধু তখনই বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান তো আমরা চাই নাই। এই পাকিস্তান তো যে পাকিস্তানের জন্য আমি, বঙ্গবন্ধু আপনারা জানেন মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, কলকাতায় ছাত্র অবস্থায়
সেই সেই পাকিস্তানের জন্য লড়াই করেছেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান হচ্ছে, যে পাকিস্তানে উনি চলে এসছেন, এই পাকিস্তান তারা চান নাই। তারা চেয়েছিলেন পূর্ববঙ্গ, তৎকালীন সময় পূর্ব পাকিস্তান, যেখানে তিনি এসছেন, বাঙালিরা এসছে, এখান থেকে আবার অনেকে চলে গিয়েছেন, সেই পাকিস্তানে, সেই পূর্ব বাংলায় যারা আসবেন, যারা থাকবেন, তারা নিজেদের যে ভাগ্য নিজেরাই নির্ধারণ করবেন। কিন্তু দেখা গেল যে কিছুদিনের মধ্যেই ওই ভাগ্য নিজেদের হাতে আর থাকলো না, চলে গেল তৎকালীন পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসক গোষ্ঠীর সাথে, বিশেষ করে আমলাতন্ত্রের কাছে চলে গেল। শিহাবুদ্দিন বলে একজন আমলা ছিলেন, বড় মাপের আমলা, ভারতের আইসিএস অফিসার। শিহাব নামা বলে একটা বই আছে। তিনি পাকিস্তানের এক সময় খুব জাদ্রেল আমলা ছিলেন। তিনি সেখানে তার কথায় লিখেছেন যে পাকিস্তান যখন সৃষ্টি হলো, পাকিস্তানের মোটামুটি শাসন ব্যবস্থাটা আমলারাই কবজা করে নিল। তার কারণ হচ্ছে সামরিক আমলা এবং বেসামরিক আমলা। বেসামরিক আমলারা খুব পাওয়ারফুল ছিল। জিন্নার মৃত্যুর পরে যারা যারা গভর্নর হয়েছিলেন, এমনকি শেষে গোলাম ইসাক খান, তারা সবাই কিন্তু আমলা ছিলেন, এবং এই আমলাদের হাতে খপ্পরে পড়ে কিন্তু পাকিস্তানের দুরবস্থাটা সৃষ্টি হয়েছিল। এখনো সেই দুরবস্থা থেকে তারা বের হতে পারে নাই। তো বঙ্গবন্ধু ঠিকই বুঝেছিলেন এই পাকিস্তান আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম বাংলায় কথা বলবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বা বাংলা, মানে মেজরিটি মানুষের ভাষা, কারণ উর্দু বলতে মাত্র 6% মানুষ। এই যে আপনি এই যে অর্জনের কথাগুলো যে বললেন, আজকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার যে নেতৃত্বের 4 দশক, সেই 4 দশকে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে গিয়েছে এবং বিশ্বের বুকে এখন বাংলাদেশ একটি সমীহর নাম। এই যে অর্জনের জায়গাটা, আমি একটা কথা বলি, সম্ভবত সাইফুল ভাই বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, ক্ষমতায় না থাকুক, কিছু আসে যায় না। মানুষ আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের দিকে চেয়ে থাকে, তাদের স্বার্থ রক্ষা তারাই আওয়ামী লীগই করতে পারবে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে। আমি একটু পিছনে ফিরিয়ে নিই, আমি আপনার প্রশ্নে আসবো। আওয়ামী লীগের একটু পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই যে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, এরশাদ বিরোধী আন্দোলনটা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। তারপরে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপিও যোগ দিয়েছিল, কিন্তু এরশাদকে কোনোভাবে টলানো যাচ্ছিল না, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সেখানে যোগ দিয়েছে। যে মুহূর্তে আওয়ামী লীগ যোগ দিয়েছে, সেই মুহূর্তে এরশাদের সিংহাসন টলে গিয়েছে এবং এরশাদকে চলে যেতে হয়েছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে 3বার বিদেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে, জাতিসংঘ, জাপান এবং ভারতে। আমি দেখতে পেয়েছি, এবার আমি জাপানের উদাহরণটা দেখি। জাপানে সাধারণত কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান গেলে একটা হোটেলে রাখে। হোটেলটা হচ্ছে নিউ ওতানি, জাপানের টোকিও সবচেয়ে দামি হোটেল। সেখানে আমাদেরকে রাখা হলো, আর মাননীয় প্রধানমন্ত্রীকে রাখা হলো আকাসাকা প্যালেসে, একটা প্রাসাদ। সেখানে শি ওয়াজ দি 3rd পারসন, তৃতীয় ব্যক্তি যিনি ওই প্রাসাদে থেকেছেন। এর আগে জেরাল্ড ফোর্ড আমেরিকার প্রেসিডেন্ট থেকেছেন, বারাক ওবামা থেকেছেন, 3 নম্বর ছিল শেখ হাসিনা থেকেছেন। তো শেখ হাসিনাকে বিশেষ একটি গার্ড অফ অনার দেওয়া হয়েছিল আকাসাকা প্যালেসের ওই চত্বরে। এবং আমি দেখতে পেয়েছি তখন শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিভাবে প্রধানমন্ত্রীকে সম্মান করছেন, সমীহ করছেন, বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিষদে। ভারতেও আমি একই জায়গায় জিনিস দেখেছি। যুক্তরাষ্ট্রে যখন আপনি আমার সাথে ছিলেন, আমি যখন গিয়েছি, আপনি দেখেছেন আমরা একটা ছোট এনক্লোজারে বসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিতে গেলেন, আমি গিয়ে ওনার সিটেই বসলাম। আমার পাশে এক সিট পাশে একজন ভদ্রলোক বসেছিলেন। আমি বললাম যে তুমি কি বক্তৃতা দিবে? বলে না, আমার বক্তৃতা কালকে হয়ে গিয়েছে। আমি বললাম যে তুমি কোন দেশের মানুষ? গায়ের চাক রং অনেকটা আমাদের মতোই। বললো যে আমি হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্ট, হন্ডুরাস, সেন্ট্রাল আমেরিকা। বলে আমি এসছি তোমাদের প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে। শি ইজ এ ভেরি স্মার্ট লেডি। এখন আমি যেটা বলি সবসময়, শেখ হাসিনা পিতার মতো আর নেতা থাকেন না, প্রধানমন্ত্রী থাকেন নাই, তিনি এখন বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক। এবং আপনি দেখবেন G7, G10, G8 যতগুলি সম্মেলন হয়, অনেক সম্মেলনে
তাকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে নেওয়া হয় কথা বলার জন্য, এবং তাকে সেই সম্মানই কিন্তু দেওয়া বাংলাদেশ হয়। একটা রোল মডেল ফর ডেভেলপমেন্ট। অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশ আপনার কাছে মডেল ফিরে আসবো। আমি নিশ্চয়ই আপনার সাথে অল্প সময় হলেও কথা বলার চেষ্টা করব। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এই যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি চমৎকার উক্তি ছিল যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আজকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে গত ৭২ বছর ধরে যে লড়াই করেছে, সেই লড়াইয়ের আজকের জায়গায় এসে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা যে দিবস, সেটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, সারা পৃথিবীতে এখন পালিত হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন, আপনার মতো করে বলতে হয়, সেই জাতি রাষ্ট্রের আজকের অবস্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে বিশ্ব সভায় এমন একটি স্বীকৃতির পর্যায়ে নিয়ে গেছে যে আমাদেরকে সকলে কিন্তু সেই জায়গায় গর্ববোধ করতে হয়। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। আপনি আমার যে লেখার অংশটুকু উদ্ধৃত করেছেন, সেখানে আমার চুম্বক বক্তব্য আছে এই প্রসঙ্গ নিয়ে যে আওয়ামী লীগ ৭২ বছরে পিতা পুত্রীর কাছে ঋণী। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অর্জন হয়েছে এবং তারই নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু হয়েছিল। আমরা ভুলে যাইনি ডক্টর হেনরি কিসিঞ্জারের সেই অভিসম্পাত যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে। জানা আছে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় ততদিনে সেই ঝুড়িটির তলা লেগেছিল, ঝুড়িতে বেশ কিছু জমাও পড়েছিল। তো এবং একটি কথা আমাদের ভোলা উচিত নয়, ১৯৭২-এর ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরেই রেসকোর্সের মাঠে আমাদেরকে যে নির্দেশাবলী দিয়েছিলেন, তার একটি বাক্য ছিল যা আমার কানে এখনো বাজে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। তারপরে আরো কথা আছে, সেদিকে যাচ্ছি না এই মুহূর্তে। আদর্শ রাষ্ট্র কাকে বলে? আমি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সংক্রান্ত অধ্যায়গুলো নেড়ে ছেড়ে দেখবার চেষ্টা করেছি। কেউ একমত হবার মতো কোনো সংজ্ঞা কোথাও দিতে পারেননি। তবে এটুকু আমরা জানি যে এই রাষ্ট্র এমন একটি রাষ্ট্র হবে যা মানুষের রাষ্ট্র হবে, কল্যাণমুখী রাষ্ট্র। ২০ শতকের প্রথম দিকে আপনি যেমন বললেন যে শ্রমিক দলের প্রতিষ্ঠা হয়েছিল, সেই শ্রমিক দলের প্রতিষ্ঠা ক্ষমতায় আসবার আগে, ২৪-এর আগে তারা আসেনি, কিন্তু ১৯০৬ সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটেনে উদারনৈতিক দল লিবারেল পার্টি এসেছিল। তারা চালু করেছিল ওয়েলফেয়ার স্টেট প্রকল্প, কল্যাণমুখী রাষ্ট্র। ইংল্যান্ডে এখনো তা আছে, ব্রিটেনে তা আছে এখনো। তো আমার কাছে যেটি মনে হয় যে বঙ্গবন্ধু একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে চেয়েছিলেন। তো সেই রাষ্ট্র তিনি কেমন চান সে কথাটা ১৯৭২ ৯ মে রাজশাহীতে বলে দিয়েছিলেন। তিনি চমৎকার বিন্যাস, শব্দ বিন্যাস ছিল সেই ভাষণে। আমি কি চাই, প্রতিবার বলছেন আমি কি চাই, কি চান বলে দিচ্ছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে হেসে খেলে বেড়াতে পারে। তো যাকে তার কাজ অসমাপ্ত থেকেছে। এখন ১৯৮১-র পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের হাল ধরলেন। ৯৬, ২০০১ এবং ২০০৮ থেকে আজ অব্দি তিনি ক্ষমতায় আছেন। তো যে বাংলাদেশকে বঙ্গবন্ধু নির্মাণ করে দিয়ে গেছেন, অর্জন করে দিয়ে গেছেন আমাদের জন্য, সেই বাংলাদেশকে সমৃদ্ধ করবার কাজে বা বঙ্গবন্ধুর
অসমাপ্ত কাজটিকে সমাপ্ত করবার জন্য তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন তৎপর আছেন। এবং এই সুবাদে আমরা লক্ষ্য করেছি যে তার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা সারা বিশ্বের নজর কেড়েছে। এবং সেই জন্যে বাংলাদেশ এখন আপনি যেমনটা বলছেন এখন সমীহ করবার মতো নাম সারা বিশ্বে। হঠাৎ করে আমার মাথায় খেলে যাচ্ছে যে দেখুন 637-এ শশাঙ্কর লোকান্তরণের পর থেকে 750 পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশে অরাজকতা বিরাজ করেছিল। এমন বেশি অরাজকতা যে পণ্ডিতেরা বলেছিলেন যে এটা মৎস্যন্যায়ের সময়, বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, অরাজক পরিস্থিতি। তারপরে রাজবংশ নয়, সাধারণ ক্ষত্রিয়কে প্রকৃতিপুঞ্জ মনোনয়ন দিল, তাকে আমরা নির্বাচনও বলেছি, মনোনয়নও বলেছি, গোপালকে বাংলার রাজা হতে। সিদ্ধান্তটি সঠিক ছিল, কারণ গোপালের রাজত্বকালেই বাংলাদেশ ঘুরে দাঁড়ালো এবং সারা উপমহাদেশে বাংলা রাজ্যটি একটা সমীহ করবার মতো নামে পরিণত হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে সেই পাল আমলের সমৃদ্ধি, সেই পাল আমলের শৌর্য বীর্য মহিমা সবকিছু যেন ফিরে আসছে বাংলাদেশে, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের হাতের সময় খুবই কম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমি সাইফুল আলম আপনার কাছে একেবারে 30 সেকেন্ডে আপনার সমাপনী যে মন্তব্যটি এটা শুনতে চাই, একেবারে 30 সেকেন্ডে। একটি কথা স্পষ্ট, সেটি হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে যদি আমরা একটা স্বাধীনতা পেয়েছি কিংবা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, তাই কিন্তু নয়। বঙ্গবন্ধু 3.5 বছরে আপনি দেখেন সারা বিশ্বের স্বীকৃতি আদায় করেছি। সমস্ত বড় বড় আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। বঙ্গবন্ধু এদেশ একেবারে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে পুনর্গঠন করেছিলেন। তো সেই জায়গাটা 3.5 বছরে যা করেছেন, আপনি যদি হিসেব করলে বোঝা যাবে যে অনেক 10 বছর 15 বছরও সেটা করা সম্ভব না। তারই ধারাবাহিকতা আপনি দেখেন 5 বছরে 96 থেকে 91, তারপরে আপনি দেখেন 2007 থেকে আজকে এই পর্যন্ত, এবং এই 12 বছরে বাংলাদেশের অর্জন, অর্থনৈতিক যে অর্জন, এটি একটি বিপ্লব ঘটিয়েছে সারা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্ব আর শ্রদ্ধার সঙ্গে আমার স্মরণ করছে। এই জায়গাটায় আমাদের জাতি হিসেবে গৌরবের অবস্থান আমরা গ্রহণ করেছি, মর্যাদার জায়গা আমরা পেয়েছি। এটি অবশ্যই আমরা মনে করি যে একটি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, গণভিত্তিক রাজনৈতিক দল, শ্রমিক মেহনতি কৃষকের রাজনৈতিক দল, সাধারণ মানুষের রাজনৈতিক দল, সবসময় আমার মনে হয় যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। অধ্যাপক আব্দুল মান্নান, সাথে একেবারেই সময় নাই, কারণ আমার ঘড়ি বারবার চোখ রাঙাচ্ছে। এই জুন মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই জুন মাসে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। এই জুন মাসে 2007 সালে 11ই জুন আমরা জানি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কারাগার থেকে মুক্ত হন এবং এই ষড়যন্ত্রের পথ বেরিয়ে তিনি কিন্তু বেরিয়ে আসেন। এই জুন মাসের 12 তারিখে 1996 সালে 21 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। একেবারে এক কথায় আওয়ামী লীগের এই 72 বছরের এই যে মূল্যায়ন, এই তো অল্প সময়ে 40 মিনিটে সম্ভব নয়। আপনি যদি এক কথায় যদি এই কথাটি বলেন। আমি শুধু এক কথাই বলবো, যেটি মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেন যে আওয়ামী লীগে যেহেতু দীর্ঘদিন, এখন প্রায় 12 বছর ক্ষমতায় একটানা আছে এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সামনে দেখা যাচ্ছে না, এখন খড়কুটার মতোই অনেক আগাছা পরগাছা আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তিনি বলেছেন, বারবার বলেছেন, এরাই আওয়ামী লীগকে কুই পোকার মতো, আজকে আমার বন্ধু ওবায়দুল কাদের আরেকটা শব্দ ব্যবহার করেছেন, ছারপোকা। কুই পোকা হোক ছারপোকা হোক, দলকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। এদেরকে যত দ্রুত সম্ভব বের করে দিয়ে
আসল তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগের আদর্শের প্রতি তাদের অঙ্গীকার আছে তাদেরকেই মূল্যায়ন করতে হবে। তাহলে আওয়ামী লীগ 72 বছর গেছে, ইনশাল্লাহ আরো 72, আরো 75, আরো 100 বছর সামনে আওয়ামী লীগের বাঙালির অগ্রযাত্রায় ইতিহাস, বাঙালির সমৃদ্ধির ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে এগিয়ে চলা সারা বিশ্বের বুকে একটি, যা আগেও বলেছি, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, একটি সমীহর নাম। সেই সমীহর নাম প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথ ধরেই 4 দশক ধরে এগিয়ে যাচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। সকাল 11টা 10 বিটিভি ওয়ার্ল্ডে আবার অনুষ্ঠানটি পুনঃসম্প্রচারিত হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, একে অপরকে সহায়তা করুন। সকলের মঙ্গল কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।